কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি ভারতের চন্দ্র বিজয়। আপনারা সকলেই জানেন বুধ সন্ধ্যায় সন্ধে 6:04 নির্ধারিত সময়তেই চন্দ্রের মাটিতে অবতরণ করেছে চন্দ্রযান। ল্যান্ডার বিক্রম অবতরণ করেছে, তার পেটের মধ্যে রয়েছে প্রজ্ঞান, এবং সেই প্রজ্ঞান থেকে আগামী দিনে চাঁদের মাটির সম্পর্কে অনেক তথ্য জানবেন ইসরোর গবেষকরা, এবং তা নিয়ে হয়তো আগামী দিনের একটা নতুন দিগন্তে পৌঁছে যাবে ভারতের মহাকাশ গবেষণা। কিন্তু এই যে অভিযানটা হচ্ছে, এই অভিযানটার অনেকগুলো দিক রয়েছে। যেমন এই অভিযানটা প্রজ্ঞান কি কি জানবে, তাতে ভারতীয় বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে কি লাভ হবে। দ্বিতীয়ত, এটার ফলে আগামী দিনের কি প্রয়োজনীয়তা রয়েছে, ভবিষ্যৎ কোন দিকে এগোবে এর ফলে, এবং অবশ্যই অর্থনীতি, রাজনীতি, কূটনীতির কিছু কিছু বিষয় তো থেকেই যায়। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের এই ভারতের চন্দ্র বিজয় বিশেষ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, আমি দর্শকদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রাকেশ মজুমদার, বিআইটিএম, তার কিউরেটর ডক্টর রাকেশ মজুমদার। আমাদের সঙ্গে রয়েছেন অভিক কুমার বসু, অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক অভিক কুমার বসু। আপনাদের দুজনকেই স্বাগত জানাই কলকাতা টিভির পক্ষ থেকে। আজকে যে ঐতিহাসিক মুহূর্তে ভারত পৌঁছে গিয়েছে, যাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবিস্মরণীয় বলে তিনি বর্ণনা করেছেন, সেই একদম এটা কতটা কঠিন ছিল, এই সাফল্যটা ঠিক কোন জায়গায়, তা প্রথমে জানতে চাইব আমাদের সঙ্গে উপস্থিত দুই বিশিষ্ট অতিথির কাছ থেকে একে একে। আমি প্রথমে আসব ডক্টর রাকেশ মজুমদারের কাছে। এই যে মানে ল্যান্ডার পৌঁছে গেল, সফট ল্যান্ডিংটা সফল হলো, আমরা বারবার দেখছিলাম ইসরোর পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটা মানে এখানে ওই 99% কোনো জায়গা নেই, পারফেকশনটা একদম 100%ই হতে হবে, এতটাই কঠিন নামানোটা। এই যে সাফল্য, এই সাফল্যটা সম্পর্কে মানে এটা কতটা গুরুত্বপূর্ণ ভারতের মহাকাশ গবেষণা এবং সার্বিকভাবে? হ্যাঁ, দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মিশন ছিল এবং চ্যালেঞ্জিংও, যেভাবে আপনি বললেন, এটা খুবই চ্যালেঞ্জিং মিশন ছিল। তার প্রমাণ দেয় এটাই, 1959 সাল থেকে কিন্তু এই স্পেস রেস শুরু হয় এবং তখন আমেরিকার বিভিন্ন অ্যাপোলো অভিযান হয়। তারা কিন্তু ইকুয়েটরের কাছে চাঁদে ল্যান্ডিং করে। তারা এখনো পর্যন্ত 3টে দেশ করতে পেরেছে, আমেরিকা, রাশিয়া, চায়না, সফট ল্যান্ডিং চাঁদে, কিন্তু সেটা ইকুয়েটরের কাছে। এবং চায়নাও বিভিন্ন লুনা মিশন চালু করে, এবং হঠাৎ করে আমরা এর মধ্যে খবরেও আসে যে লুনা 25 কিন্তু সেই চেষ্টা করেছিল। সেটা কিন্তু একটা নতুন চেষ্টা সবারই এবার রয়েছে, সেটা হচ্ছে চাঁদের দক্ষিণ মেরুতে যাওয়া, সেই চেষ্টাটা রয়েছে। এবং সেই চেষ্টাতে গিয়ে কিন্তু লুনা 25 রাশিয়ার এত স্পেস অভিজ্ঞতা থাকলেও সেটা সাফল্য পেল না। সেটাই প্রমাণ করে দেয় যে এটা কিন্তু খুব একটা মানে সহজ কাজ নয়, এটা একটা কঠিন। এবং এটা পিছনে আরও অনেক তাৎপর্য রয়েছে। কেন আমরা সাউথ পোলে যাচ্ছি, যে 69.4 ডিগ্রি ল্যাটিচিউড সাউথ আর 32 ডিগ্রি ল্যাটিচিউডে আমরা ল্যান্ড করার চেষ্টা করছি, সেখানে এই দক্ষিণ মেরুতে কেন সেটা হচ্ছে চন্দ্রযান 1ই আবার কিন্তু 2008 সালে যেটা লঞ্চ হয় এবং 2009 সালে সে প্রমাণ করে মুন ইম্প্যাক্ট প্রোব এবং মুন মিনারোলজি ম্যাপার M3 এবং MIP যন্ত্র থেকে যে চাঁদের দক্ষিণ মেরুতে জল আছে, 2 মেরুতে জল রয়েছে। এবং এই জলের খোঁজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি ভবিষ্যতে একটা কলোনি সেখানে গড়তে চাই, আমরা এখন সেটা স্বপ্নের মতো হলেও একদিন সেটা বাস্তবায়িত হতে পারে, হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিংবা আমরা চাঁদকে যদি একটা বেস হিসাবে ইউজ করতে চাই ভবিষ্যৎ প্ল্যানেটারি বা অন্যান্য মিশনের জন্য, কারণ চাঁদের গ্র্যাভিটি কম, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের জলের রিসোর্সটা খুব দরকার। এবং আমাদের এমনি জলের রিসোর্সের খোঁজ প্রাণের খোঁজের জন্য খুবই দরকার। যেখানেই জল আছে আমরা জানি প্রাণের থাকার একটা সম্ভাবনা থেকে যায়। সুতরাং সেই দিক থেকেও এটা খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জ থাকার ফলে আমাদের বিক্রম ল্যান্ডার 2 যেটা হয় সেটা হার্ড ল্যান্ডিং হয়ে গেছিল, ক্র্যাশ করেছিল। লুনা 25ও আমি বললাম ক্র্যাশ করেছিল। সুতরাং এর বিভিন্ন দিকে চ্যালেঞ্জ রয়েছে, সেটা আমরা আলোচনায় অবশ্যই আবারও আসবো। আমি আসবো অধ্যাপক অভিক কুমার বসুর কাছে। এই যে চাঁদে নামলো ল্যান্ডার বিক্রম এবং তার ভেতর রয়েছে প্রজ্ঞান, সে বেরিয়ে এসে বেশ কিছু, এই যে ঠিক কি দেখবে, কি খুঁজতে প্রজ্ঞানকে এবং বিক্রমকে ওখানে পাঠানো হয়েছে, বিজ্ঞানীরা ঠিক কি এক্সপেক্ট করছেন বা কি খুঁজতে চাইছেন ওখান থেকে? আমি স্যারের কথাকেই কন্টিনিউ করব। বেসিক্যালি এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের কাছে জল খুঁজে বার করা। কারণ কি, আমরা যদি
বেস তৈরি করতে চাই, এটা স্যার একটা ছোট্ট কথা বলে গেছেন, খুব ইম্পর্টেন্ট কথা, যে চাঁদের গ্র্যাভিটি খুব কম। তার জন্যই আমরা ফিউচারে এটাকে বেস হিসাবে ইউজ করব। কেননা আমার পৃথিবী থেকে তুলতে গেলে পরে একটা জিনিসকে পৃথিবীর কক্ষপথের বাইরে নিয়ে যেতে গেলে যে পরিমাণ ফুয়েল আমাকে জ্বালাতে হয়, সেটা চাঁদের গ্র্যাভিটি তার 1/6। তো স্বাভাবিকভাবেই আমার অনেকটা ফুয়েল কম লাগবে। প্লাস আমরা মঙ্গলকে ভাবছি ফিউচারে সেখানে আমরা টেরাফর্ম করব, যাব। তো মঙ্গলের মাটির সাথে চাঁদের মাটির কিছুটা একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে দুজনকারই অ্যাটমসফিয়ার খুব থিন। দুজনকারই অ্যাটমসফিয়ার ভীষণ পাতলা, প্রায় নেই বললেই চলে। এবং সেখানে ল্যান্ড করা, আমাদের এখানে কিছু ল্যান্ড করতে গেলে আপনার যে বায়ুমণ্ডল আছে, অ্যাটমসফিয়ার, দ্যাট উইল রেজিস্ট, দ্যাট উইল গিভ ইউ আ ফ্রিকশন। তো তার ফলে কী হবে, আপনি আস্তে 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 নামবেন। ইন মুন ইউ হ্যাভ নো অপশন ইন দ্যাট, কারণ ওখানে অ্যাটমসফিয়ারটা প্রায় নেই বললেই চলে সেখানে। তো এটা খুব একটা বাধার সৃষ্টি করবে, যে কারণেই হোক না কেন। এবার সেখানে লক্ষ্য যেটা ছিল মেন হচ্ছে যে ওই আইস আছে কি না, আর দুই, সেখানের মিনারেল কী কী আছে। ধরুন আমার কাছে, আমরা এখনও পর্যন্ত জানি যে আমাদের ন্যাচারাল এলিমেন্ট 95টা আছে, আর্টিফিশিয়াল এলিমেন্ট মিলিয়ে প্রায় 120টা এলিমেন্টের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। বাট উই নো ফর শিওর যে এর থেকে বেশি এলিমেন্ট আছে, ইউনিভার্সে প্রেজেন্ট আছে। তার কিছু এক্সকিউজিট এলিমেন্ট আমরা ওখানে গেলে পেতে পারি, চাঁদের মধ্যে, চাঁদের মাটিতে পেতে পারি। এবং ফিউচার যে জায়গায় আমরা যাচ্ছি, দেখুন আমাদের রিসোর্স আমরা শেষ করে ফেলছি আস্তে 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 আস্তে, এবং আমাদের রিসোর্স ফাইন্ড করতেই হবে, এবং সেটা পৃথিবীতে নয়, অন্য কোনো প্ল্যানেটে, অন্য কোনো জায়গায়। তো হোয়াই নট মুন? কেন আমাদের সবচেয়ে কাছের লোকটাকে আগে আমরা চেক করে দেখবো না যে তার কাছে আমাদের কাছে কী কী পোটেন্সিয়াল। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু ফার্স্ট আন্ডারস্ট্যান্ড lunar picture. Only then we can understand other planetary pictures. তাহলে সেক্ষেত্রে মানে ভবিষ্যতের, আপনি যে কথা বলছেন তার মানে ভবিষ্যতের একটা ল্যাবরেটরি হয়ে উঠতে চলেছে চাঁদ। একদমই তাই। এইটাই হলো আমাদের সবচেয়ে প্রথম, আমরা ওখানেই ট্রায়াল অ্যান্ড এরর করে করে অন্তত দেখে নিতে পারবো। যেমন মুন ট্রি, এটা একটা অলরেডি তৈরি হচ্ছে। বেশ, আমরা এই আলোচনায় ওদের কাছ থেকে, গবেষকদের কাছ থেকে আরো নতুন নতুন তথ্য জানবো, এবং এই চন্দ্র অভিযানের যে তাৎপর্য, সেই তাৎপর্য জানার চেষ্টা করবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভারতের চন্দ্র বিজয়, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। 4 বছর আগে ভারতবাসীর মন খারাপ হয়ে গিয়েছিল, তার কারণ সেই সময় চন্দ্রযান 2 যখন গিয়েছিল, তার সেই চন্দ্রপৃষ্ঠে অবতরণটা সেটা সাফল্যের সঙ্গে হয়নি। সেখানে পড়ে ক্র্যাশ ল্যান্ডিং হয়েছিল এবং সেই বিক্রম ভেঙে গিয়েছিল। কিন্তু এবার তার জন্য অনেকগুলো বিকল্প ভেবে রেখেছিলেন বিজ্ঞানীরা। আমরা সেই বিকল্পটা সম্পর্কে ডক্টর মজুমদারের কাছ থেকে জানতে চাইব, ঠিক কি কি বিকল্প ভাবা হয়েছিল যাতে কোনোভাবেই এই প্রজেক্টটা ব্যর্থ না হয়। হ্যাঁ, তো যেটা দেখবেন 2019-এর পরে ইসরো কিন্তু ক্যাপেবল ছিল 2020-তেও আর একটা মিশন পাঠানোর জন্য, কিন্তু সেটা করেনি। বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং একটা আর্টিফিশিয়াল মুনের সারফেস তৈরি করে তার উপর বিক্রম যে ল্যান্ডার, তাকে ওই ভেলোসিটিতে, একটা হাই ভেলোসিটি থেকে কম ভেলোসিটিতে নামানো, সেটার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন যন্ত্র, যেগুলো কিন্তু আগের চন্দ্রযান 12 বিক্রম ল্যান্ডারে ছিল না। সেটা একটা হচ্ছে অল্টিমিটার, যেটা দিয়ে সর্বক্ষণ সে হাইট মেপে চলেছে। একটা হচ্ছে ভেলোসিটি মিটার, সবসময় সে দুটো ভেলোসিটি মাপছে, একটা হচ্ছে ডপলার ভেলোসিটি দিয়ে ভার্টিক্যাল ভেলোসিটিটা, তার সঙ্গে সঙ্গে আবার হরিজেন্টাল ভেলোসিটি ক্যামেরা রয়েছে। এর সঙ্গে আবার রয়েছে যেটাকে বলে একটা ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম, যার সঙ্গে কিনা রয়েছে একটা অ্যাক্সিলারোমিটার, বেসিক্যালি এটা একটা মোশন সেন্সার। আর তার সঙ্গে রয়েছে একটা জাইরোস্কোপ, যেটা কিনা এই দুটো মিলিয়ে এটা কোনো রেফারেন্স ফ্রেম ছাড়াই বলে দেয় কি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে তার, এবং কি ভেলোসিটি অ্যাটেন্ড করতে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স সিস্টেম। তো এইগুলো সমস্তই নতুন সংযোজন। তার সঙ্গে আরেকটা ফেল প্রুফ করার জন্য পুরো এই প্রজেক্টটাকে আরেকটা মেজারমেন্ট নেওয়া হয়েছে, সেটা হচ্ছে 12 ডিগ্রি টিল্ট যদি থাকে, তাহলে কিন্তু সে তবুও স্টেবল অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারবে বিক্রম ল্যান্ডার। এবং এর সঙ্গে সঙ্গে আগে যে 1/2 কিলোমিটার বাই 1/2 কিলোমিটার একটা এরিয়া দেওয়া হয়েছিল, সেটাকে বাড়িয়ে করা হয়েছে 4 কিলোমিটার বাই 2.4 কিলোমিটার এরিয়া। তো 69.4 ডিগ্রি সাউথ আর 32.4 ডিগ্রি ইস্ট যে লঙ্গিটিউড, এই অবস্থানের সেন্টার করে এ কিন্তু এতটা জায়গা পাচ্ছে যেখানে সে সিদ্ধান্ত নেবে ক্যামেরা দিয়ে ফটো তুলে তারপর, যে এই জায়গাটা অপেক্ষাকৃতভাবে ল্যান্ডিংয়ের জন্য ঠিক
এই যে সিদ্ধান্তটা নেওয়ার কথা আপনি বলছেন, এই সিদ্ধান্তটা কি ওই ল্যান্ডারের মধ্যে থাকা কোনো এআই সিদ্ধান্ত নিচ্ছে, নাকি একদমই। ওটা পাঠাচ্ছে না, ও ইসরোর বিজ্ঞানীদের কাছে এখানে পাঠাচ্ছে না? দরকার নেই, সেটা পাঠানোর দরকার নেই, কিন্তু ইসরোর কন্ট্রোল রয়েছে ওর ওপর। ইসরো যদি চায় ওই কমান্ডটাকে, ওর যে অনবোর্ড ইন্টেলিজেন্স কমান্ড আছে তাকে ওভাররাইড করে কমান্ড করতে পারে, সেটা ইসরো সবসময় চোখ রেখেছিল। এবং যদি এই সাফল্যমণ্ডিত ল্যান্ডিংটা আপনি আবার গিয়ে দেখেন ভালো করে, তাহলে দেখতে পাবেন প্রথম যে ল্যান্ডিং সাইটটাকে চয়েস করা হয়েছিল তারপরে কিন্তু সেই ল্যান্ডিং সাইটটাকে চেঞ্জ করা হয়েছে। সে খুঁজছিল এবং খুঁজে ল্যান্ডিং সাইট সেকেন্ড যেটা চয়েস করেছে তারপর সেটিতে লঞ্চ করেছে। তো এই পুরো ব্যাপারটা অটোমেটেড ছিল, তাকে অটোমেশনে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু ইসরো সারাক্ষণই তার সঙ্গে কন্ট্যাক্টেও ছিল এবং ম্যানুয়াল কমান্ড দিয়ে ওভাররাইড করার পাওয়ার সেটা ইসরোর কাছে ছিল। অভিবাবু, এই যে সফট ল্যান্ডিং, মানে এটা এই যে হালকা করে পাখির পালকের মতো নেমে আসা কথাটা বারবার বলছিলেন দেখছিলাম ইসরোর পক্ষ থেকে, এটা ঠিক বৈজ্ঞানিকভাবে একটু আমাদের মতো জলবৎ তরলঙ্কর একটু বলুন না। বেশ, তাহলে একদম সহজ করে বলি। ছোটোবেলা আমরা নিউটনের সূত্র সবাই পড়েছি, আমি সূত্র বলবো না, আমি শুধু সেই সূত্র থেকে একটি শব্দ ধার নেব, বল, ফোর্স। এখন ধরে নিন আপনার কাছ থেকে ধার নিয়েছি, তো এইটিকে আমি যদি একটা জোর দিই, একটা ফোর্স মানে বল, জোর দিয়ে আমি এটাকে এরকম ঠেললাম, এটা খুব ক্ষতি হলো না। কিন্তু ওই পরিমাণ বলটাই যদি আমি ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে দিই, এটাকে বলা হয় ইম্প্যাক্ট আমাদের ভাষায়, সায়েন্সের ভাষায়। অর্থাৎ ফোর্স ইনটু টাইম, যত শর্ট টাইমে করবেন ফোর্সের ইম্প্যাক্ট অনেক বেশি হবে। মানে একটা ক্রিকেটারকে দেখেন, ওই ব্যাটটা আপনার হাতে দিলাম, আমি বললাম আমি 1 ঘন্টা ধরে ওই একই ফোর্স দিয়ে ব্যাটটা ঘোরান, বলটা লাগলেও বলটার কিচ্ছু হবে না। কিন্তু আপনি ফ্র্যাকশন অফ সেকেন্ডে কোনো ওই ফোর্সটাকে অ্যাপ্লাই করুন, বলটা ছক্কা হয়ে যাবে। তো এই ঘটনাটা হার্ড ল্যান্ডিংয়ের ক্ষেত্রে, মানে হার্ড ল্যান্ডিংয়ে কী হয় না, ফুল ভেলোসিটি নিয়ে এসে একটা জিনিস এরকম পড়লো, তার মানে ইম্প্যাক্ট টাইম খুব কম এবং তার ফলে ইম্প্যাক্ট অ্যামাউন্ট অনেক বেশি। তা সব যেটা বোমা বিস্ফোরণের ক্ষেত্রে আকাশ থেকে বোমা ফেলার সময় যেটা হয়, ফ্র্যাকশন অফ সেকেন্ড টাচ ডাউন এবং তার মধ্যে সব কিছু বিখরে যাওয়া। কিন্তু সফট ল্যান্ডিং হচ্ছে ইউ টেক টাইম, যেটা ফেদারকে করা। ফেদারের কি নেই, ফেদারের মাস খুব কম বা ওয়েট খুব কম, দ্যাটস ওয়াই। তো আস্তে 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 পরে পৃথিবী ওকে খুব বেশি করে টানতে পারে না, টানলেও যে যত জোরেই টানুক এখানে হাওয়া আছে, হাওয়ার ফ্রিকশানে ও নামতে পারে না, ও খুব হালকা হালকা করে নেমে আলটিমেটলি যখন নামবে ওর ক্ষতি হওয়ার মতো কিছু নেই। কিন্তু আমি যদি একটা হাতিকে ফেলে দিই তাহলে তাকে আটকাবার মতো কোনো আমার এখানে ফ্রিকশনাল ফোর্স নেই এবং সে খুব জোরে এসে পড়বে এবং সব কিছু একটু উড়ে হয়ে যাবে। সেই কারণেই এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল যে একটা এত ডেলিকেট যন্ত্র, যার মধ্যে এত রকমের সেন্সার রয়েছে, এত রকমের মেশিনারিজ রয়েছে, সেটাকে ইনট্যাক্ট আমরা যে উদ্দেশ্যে পাঠাতে চাইছি সেই উদ্দেশ্যটা সফল করার জন্য যেন খুব নরমভাবে সে নেমে 3টে পা দিয়ে কি 4টে পা দিয়ে সে দাঁড়িয়ে, কোনো ঝামেলা যেন না হয়, কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কোনো যন্ত্র ভেঙে না পড়ে। বেশ, এই যে যন্ত্রটা গিয়ে পৌঁছলো, এবার সে ওখানে নেমে কাজ করবে, এদের মানে এদের তো একটা শক্তি দিয়ে পাঠানো হয়েছে, সেই শক্তিটা সেটা কি শক্তি এবং সেটা কতদিন কাজ করতে পারবে ওই আবহাওয়ায়? তো যেটা প্ল্যান রয়েছে সেটা হচ্ছে 1 লুনার ডে, যেটা সমান সমান কিনা হচ্ছে 14 দিন 8 ডে, 14 × 24 আওয়ার্স। সেই সময় জুড়ে কাজের প্ল্যান রয়েছে। সাকসেসফুল ল্যান্ডিং আমাদের হয়ে গেছে, ঠিক সাকসেসফুল ল্যান্ডিং 4-5 নাগাদ হয়েছে। তার 4 ঘন্টা পরে রোভারটি বেরিয়ে আসবে এবং বেরিয়ে এসে খুব আস্তে আস্তে 1 সেন্টিমিটার পার সেকেন্ড এরকম একটা কম ভেলোসিটিতে খুবই সাবধানে সন্তর্পণে, তার গায়ে 2টি পেলোড রাখা রয়েছে, যার কাজ হচ্ছে স্পেকট্রাল অ্যানালিসিস করে ওখানকার মিনারেলস কি রয়েছে, ওখানে যেরকম টাইটেনিয়াম, হিলিয়াম 3 যেটা কিনা নিউক্লিয়ার পাওয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা বলা হচ্ছে আমি আসবো এই জায়গাটাতে, তো অবশ্যই আসবো। কিন্তু মানে আপনি বলছেন যে এই প্রজ্ঞানটার আর এটা ল্যান্ডারটা আর আগামী 14 দিন কাজ করতে পারবে সৌরশক্তির মাধ্যমে। সৌরশক্তি এবং এর নিজস্ব ব্যাটারি রয়েছে, সেই সবটা মিলিয়ে 14 দিন কাজ করতে পারবে। 14 দিন আর কাজ করতে পারবে ল্যান্ডার এবং প্রজ্ঞান। এবং এই 14 দিনের মধ্যে কি কি খোঁজ তারা চালাবে এবং ঠিক তারপরে কি এদের আর কোনো কাজ থাকতে পারে, বা এদের কি আর কোনো রকমভাবে সৌরশক্তি থেকে তারা কি আর কোনোভাবে এনার্জি নিতে পারে, সেই সমস্ত বিষয়গুলো জানবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভারতের চন্দ্র বিজয়, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমাদের সঙ্গে এই
চন্দ্রাভিযানের সংক্রান্ত আলোচনায় যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট অতিথি। আমি দর্শকদের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জীব সেন, পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের প্রাক্তন অধিকর্তা। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যেটা সঞ্জীববাবু আপনার কাছে জানতে চাইবো, আমরা এখানে যে আলোচনাটা করছিলাম প্রাথমিকভাবে অভিযানের বিষয়ে আলোচনা চলছে, সেক্ষেত্রে এই অভিযানের তাৎপর্য এবং প্রজ্ঞান ঠিক কী খুঁজবে চাঁদের মাটিতে তা নিয়েই আলোচনা চলছিল। আমরা জানি অপ্রচলিত শক্তির একটা অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিলিয়াম-3 মৌল। সেক্ষেত্রে চাঁদের বুড়ির বাড়িতে কি ওই হিলিয়াম-3 মৌলের খোঁজ করতেই গেল ল্যান্ডার? হিলিয়াম-3 এক্সট্রাকশনের ব্যাপারে মানে যে কটা পেডলোড আছে তাতে হিলিয়াম-3 পাওয়া যাবে কি না বা এক্সট্রাকশনের ব্যাপারে কোনো ইনফরমেশন অ্যাজ সাচ ইসরো থেকে নেই, কিন্তু চাঁদে যে হিলিয়াম-3 মজুদ আছে সেটা জানা আছে। হিলিয়াম-3 তো হিলিয়ামের একটা আইসোটোপ, নন রেডিও অ্যাক্টিভ, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে আমরা ইউজ করতে পারি, প্রভূত পরিমাণে এনার্জি জেনারেট করার কথা, মানে করে। যদি পাওয়াও যায় তাহলেও সেটা কি পরিমাণে, মানে আমি কয়েক টন খুঁড়ে কয়েক গ্রাম পেলাম, সেটাকে পৃথিবীতে আনা এবং তাকে কাজে লাগানো, ইকোনমিক ভায়াবিলিটি, এটা ভাবনার ব্যাপার। পেলে পাওয়ার পরে সেটা কিভাবে এক্সট্রাকশন হবে আছে তো এটা মোটামুটি জানা আছে, সেটা একটা বড় ব্যাপার। ফলে এরকম না যে এর থেকে হিলিয়াম-3 সন্ধান পাবে না বা পাওয়া যাবে না, কিন্তু এই অভিযানে যা যা করার কথা, যে আপনার প্রজ্ঞানের যে 4টে পেলোড, বিক্রমে যে 4টে পেলোড, প্রজ্ঞানের যে 2টো পেলোড বা শেপ, তারা তাদের কাজ করবে। অ্যাডিশনালি কি পাবো সেটা কিন্তু এই মুহূর্তে বলা খুব মুশকিল। 2 নম্বর হচ্ছে সব কিছু কিন্তু রিভিল করে না, হ্যাঁ, মানে কি, মানে ডেটা কিন্তু সব আসে না সাধারণ লোকের কাছে। ফলে এই মুহূর্তে এটা বলা সম্ভব না হিলিয়াম-3 খুঁজে পাওয়া যাবে, গেলেও কিভাবে সেটা এক্সট্রাকশন হবে এবং সেটা কিভাবে, কারণ ফিরিয়ে আনা টেকনোলজি কিন্তু ইসরোর কাছে এখনো নেই, মানে আসবে অদূর ভবিষ্যতে, সেটাও হবে। আমরা পৌঁছাতে পেরেছি, ফিরে আসাটা আবার অন্যরকম ব্যাপার, সেটা কিন্তু এখনো হয়ে ওঠেনি, সেটা হবে। বেশ, আমি আসবো অভিকবাবুর কাছে। অভিকবাবু, আমরা বারবারই দেখছিলাম ইসরোর বিজ্ঞানীরা যখন এই বিষয়টি নিয়ে বলছিলেন, তারা বলছিলেন যে চাঁদের যে ধুলো রয়েছে সেই ধুলোটাও খুব ভয়ঙ্কর, যেটা রোভারকে মানে প্রজ্ঞানকে হয়তো কোনো ক্ষতিগ্রস্তও করতে পারে। ফলে সেক্ষেত্রে যে মূল যে মানে পরিকল্পনাটা রয়েছে, যে লক্ষ্যটা রয়েছে, সেই লক্ষ্যটা হয়তো সেক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারে। ঠিক কি সমস্যা হতে পারে? আচ্ছা, আমি চাঁদে পরে যাব, আগে পৃথিবীতে আছি, পৃথিবীর ধুলোটার প্রবলেম বলি, তাহলে আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন চাঁদের ধুলো কতটা প্রবলেম হতে পারে। ঘটনা হচ্ছে ডাস্ট ইজ প্রেজেন্ট এভরিহোয়ার, এবং সেই কারণেই ডাস্টি প্লাজমাও আমরা বলি বেসিক্যালি, অল টাইম অল জায়গায় আছে। তো আপনাকে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। এই 1970s দশকে আমরা যে এখন মোবাইল, এই কম্পিউটার যেগুলো ইউজ করছি না, তার যে চিপ যেগুলো তৈরি হয়, সেমিকন্ডাক্টর ডিভাইস, সেটা যে ওভেনগুলোর মধ্যে তৈরি হয়, তো বারংবারই দেখা যাচ্ছে যত কেয়ারফুলি এটা করা হোক না কেন, দেখা যাচ্ছে যে এটা চিপগুলো কোনো না কোনোভাবে ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে বাই ডাস্ট। তো এটা বিজ্ঞানীরা হঠাৎ করে সারপ্রাইজিংলি এটা ইনভেন্ট করেন কাজটা করতে করতে, যে ডাস্টটা জেনারেট হচ্ছে ভেতরে ওই চিপটা ফেব্রিকেট করার সময়। আচ্ছা, এবং ডাস্ট রিমুভ না করা পর্যন্ত কোনো ইলেকট্রনিক ডিভাইস বেশি দিন টিকতে পারে না। সেটা আমরা একজন এমনি সাধারণ মানুষ কম্পিউটার ইউজ করতে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে সিপিইউর ভেতরে ধুলো জমলে সেটা কি ক্ষতি হতে পারে। সেখানে চাঁদের যে ডাস্ট ডিফারেন্ট ফ্রম আর্থ, আচ্ছা, তার কম্পোজিশন আলাদা এবং তার ডিস্ট্রাকশন পাওয়ারও আলাদা। সেখানে আমাদের কোনো মেকানিক আমরা সঙ্গে পাঠাচ্ছি না, আমরা একটা মেশিনারিজ যেটা এখান থেকে কন্ট্রোল করা যায় এরকম কিছু এটা পাঠাচ্ছি, এবং খুব সফিস্টিকেটেড কিছু মেশিনারিজ পাঠাচ্ছি, যেগুলো অবভিয়াসলি ওখানকার ডাস্ট এবং ওখানকার যা বোল্ডার্স রয়েছে সেগুলোর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। আচ্ছা, এই যে রেগোলিথ যেটা বলা হচ্ছে, বলছে চার্জড পার্টিকেল, কি চার্জড পার্টিকেল মানে এটা ঠিক কি? আচ্ছা, চার্জ পার্টিকেলের বৈশিষ্ট্য হচ্ছে, এটাও আমি একটুখানি বলি। ধরে নিন
কোনো বা সময় কোনো বা জায়গাতে কোনো শক্তি দিলে পরে কিছু বাতাস হোক বা কোনো একটা জিনিস হোক সেটা ভেঙে যায়, আয়নে ভাঙে। আয়ন বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ইলেকট্রন। এবার ইলেকট্রন খুব স্পিডি, যেহেতু খুব হালকা তাই খুব স্পিডি, এবং স্বাভাবিকভাবেই যত ধুলো কণা আছে সেগুলোর উপরে আগে গিয়ে ইলেকট্রন বসে। এই কারণে যে কোনো ডাস্ট জেনারেলি নেগেটিভলি চার্জড হয়, ঠিক আছে? আর চার্জড জিনিস আপনি বুঝতেই পারছেন সেটা ইলেকট্রিক্যালি ইন্টারফেয়ার করবে আমাদের কাজকর্মের সাথে, যেটা আমাদের কাছে কখনোই কাম্য নয়। অবশ্যই। তাহলে মানে অনেকগুলো প্রতি পদে পদে বাধা রয়েছে প্রজ্ঞানের ক্ষেত্রেও। এই বাধা অতিক্রম করে প্রজ্ঞানকে কতটা তৈরি করে পাঠানো হয়েছে যে বাধা অতিক্রম করে ইসরোর কাছে সে তথ্য পাঠাতে সক্ষম হবে? হ্যাঁ, দেখুন, বাধা আরও রয়েছে সত্যি কথা বলতে গেলে। যেরকম একটা সৌরঝড় আসতে পারে, এবং আমাদের পৃথিবীতে যেরকম রয়েছে ম্যাগনেটিক ফিল্ড এবং অ্যাটমসফিয়ার, সেটা কিন্তু এই সৌরঝড়কে অনেকটা প্রতিহত করে। সুতরাং এটা পৃথিবীর ক্ষেত্রে একটা রক্ষা কবচ হিসাবে রয়েছে। চাঁদের কাছে কিন্তু তা নেই, না রয়েছে ম্যাগনেটিক ফিল্ড, না রয়েছে এর অ্যাটমসফিয়ার। সুতরাং একটা সৌরঝড় আসলে কিন্তু সেটা ডিরেক্ট ইম্প্যাক্ট করবে ল্যান্ডারের ওপরও, রোভারের ওপরও, এবং রোভারের ওপর একটু বেশি, কারণ সে চলাচল করবে সেখানে। আর যে কোনো এই রোভারটা কতটা এরিয়া জুড়ে চলাচল করতে পারবে? আপনি বলছিলেন 1 সেন্টিমিটার 5 সেকেন্ড ভেলোসিটি দেওয়া রয়েছে, ছোট জায়গায় যাচ্ছে, খুবই ছোট জায়গায় সে চলাচল করবে। এবং ইসরোর কন্ট্রোল থাকবে তার ওপর বিক্রম ল্যান্ডারের মাধ্যমে। ডিরেক্টলি সে কন্ট্রোলও হবে না, বা ডিরেক্টলি সে কোনো ডেটাও পাঠাবে না। ডেটা যেগুলো সে কালেক্ট করবে সেটাও বিক্রম ল্যান্ডারের কাছে দেবে এবং তারপর পাঠানো হবে। এর সঙ্গে সঙ্গে রয়েছে একটা মাইক্রোমিটারাইট, ধরুন এসে হিট করলো, সেটা যে কোনো সময় হতে পারে, দ্যার ইজ চান্স, সেখানে একটা সবসময় একটা চান্স রয়েছে। তো এই ধরনের মানে প্রতিকূলতা তো রয়েছে, কিন্তু এত প্রতিকূলতা এড়িয়ে আমরা এগিয়েছি। আশা করছি প্রজ্ঞান রোভারও সেই প্রতিকূলতাগুলো প্রতিহত করে আমাদের কাছে সাকসেসফুল ডেটা পাঠাবে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটি কথা, যেটা এই দুটি জায়গায় তো পেলোড রয়েছে, 4টি পেলোড রয়েছে বিক্রম ল্যান্ডারে, আর 2টো রয়েছে রোভারে। তার সঙ্গে সঙ্গে শেপ বলে একটা পেলোড রয়েছে, সেটা হচ্ছে প্রোপালশন মডিউলে। আমরা অনেকেই মনে করছি প্রোপালশন মডিউলে কাজ শেষ হয়ে গেছে, সে পাঠিয়ে কি করে, এটা কি করে? হ্যাঁ, সে পৃথিবী, চাঁদের ওই অরবিট থেকে পৃথিবীকে অবজার্ভ করবে। পৃথিবীতে অবজার্ভ করে দেখবে কি কি প্যারামিটার আছে, যার ফলে যেটা প্রমাণ করে পৃথিবীতে প্রাণ আছে। তো এটা থেকে, এই ডেটা থেকে ভবিষ্যতে এক্সোপ্ল্যানেট স্টাডি যেটা রয়েছে, সেই এক্সোপ্ল্যানেটগুলো, অন্য সোলার সিস্টেমের প্ল্যানেট, এক্সোপ্ল্যানেট বলতে অন্যান্য সোলার সিস্টেমের প্ল্যানেট, আর সেখানে প্রাণ আছে কিনা সেই প্যারামিটারগুলো খুঁজবে তারা। তো এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা শেপ ইনস্ট্রুমেন্ট, এবং তার একটা খুবই গুরুত্বপূর্ণ দিক রয়েছে। সেটাও কিন্তু আমাদের কাছে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই রয়েছে ল্যান্ডার যেগুলো রয়েছে, ল্যাংপোয়া প্রোব রয়েছে, যেটা প্লাজমা মাপবে। একটা থার্মোফিজিক্যাল সেন্সার রয়েছে, যেটা কিনা টেম্পারেচার মাপবে। এর সঙ্গে সঙ্গে আলফা পার্টিকেল স্পেকট্রোমিটার রয়েছে প্রজ্ঞানের কাছে, এবং সেটা দিয়ে বিভিন্ন মিনারেল এবং তার কম্পোজিশন খোঁজা হবে, জলের খোঁজ সেখানে সেটাও করা হবে। তো সেগুলো তো রয়েছে। এই এত তথ্য আমি সঞ্জীববাবুর কাছে জানতে চাইবো, এই যে এত তথ্য, এটা যদি আমরা খুব ইতিবাচকভাবেই তো ভাববো, যেহেতু আমাদের দেশ থেকে গেছে, তো আমরা আশা করব যে এই সমস্ত তথ্য প্রজ্ঞান ইসরোকে পাঠাতে পারলো। এই তথ্যটা আগামী দিনে মহাকাশ গবেষণা হোক বা সার্বিকভাবে, কারণ এই গবেষণা তো একটা প্রতিযোগিতা, আমরা বুঝতে পারছি সেই 1959 থেকেই কূটনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এটা আগামী দিনে ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় ভারতকে কতটা এগিয়ে দেবে বলে মনে করছেন? না, ভারত কেন already- এগিয়ে দেবে? আপনি যদি আমায় বলেন তাহলে আমি বলবো ভারত অলরেডি এগিয়ে গেল। এত কম পয়সায়, এত কম টাকায়, সময় লেগেছে 40 দিন ঘটনা, আমাদের নিজস্ব প্রযুক্তিতে কিভাবে চাঁদে পৌঁছানো যায়। 615 কোটি টাকা মানে খুবই কম, মানে বলতে গেলে খুবই সামান্য পরিমাণ টাকা। এটা তো পথ দেখালো অন্যান্য দেশকে। আমি 4 দিনেও পৌঁছাতে পারি, 10 দিনেও পৌঁছাতে পারি। আপনার তো পৌঁছে গেল লুনা 25, হ্যাঁ, তার তো 10 দিনের টোটাল ট্রাভেলিং ব্যাপারটা ছিল। এটা একটা ব্যাপার হলো যে এই ডেমনস্ট্রেশনটা। 2 নম্বর হচ্ছে যে চাঁদের দক্ষিণ মেরু আনএক্সপ্লোর্ড, রাফ টেরেন,
20-25 কিলোমিটার 20-15 কিলোমিটার হাইটের আপনার পাহাড় রয়েছে, 20-15 কিলোমিটার গভীর ক্রেটার রয়েছে। সেখানকার যে ওয়াটার আইস, সেটাকে বিশ্লেষণ করা যায় কি না, মানে চিন্তা তো আমাদের, তো এখন তো রেস তো শুরু হয়েছে দক্ষিণ মেরুতে, যেহেতু ওখানে আইসের সিগনেচার অলরেডি পাওয়া গেছে। আমাদের আগে চন্দ্রযান-1 ওই সিনথেটিক মিনিয়েচার কি রাডার ছিল, আর একটা ছিল MMP মুন মিনারোলজি ম্যাপার, মুন ইম্প্যাক্ট প্রোব আর মুন হ্যাঁ, মিনারেল প্লাস এল ক্রস, নাসার এল ক্রস, এটা তো পেয়েছিল জলের। এইবার এই সমস্ত জিনিসগুলো, যে ইনফরমেশনগুলো আসবে, সেগুলো ভবিষ্যতে চাঁদ যে একটা বেস স্টেশন হতে পারে, সেখান থেকে ফুয়েল নিয়ে আমরা মঙ্গলে গেলাম, আরও বাইরে গেলাম, এই ব্যাপারগুলোর দিকে ক্রমশ এগাচ্ছে। তো ভারত এখন যে পথটা, আমার যেটা প্রথমে মনে হলো যে এই কম খরচে এই প্রযুক্তিতে পৌঁছানো যায় এবং সফলভাবে করা যায় জিনিসটা, এটা কিন্তু অন্যান্য দেশের কাছে একটা উদাহরণ হয়ে গেল। একটা বড় দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে ল্যান্ডার। আপনারা সেই ছবিটা এই মুহূর্তে টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, যেখানে যে ছবিটা পাঠিয়েছিল ল্যান্ডার বিক্রম নামার ঠিক সেই সময়ে এই ছবিটাই এসেছিল ইসরোর কাছে, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। আমরা এই আলোচনায় থাকব, গবেষকদের কাছ থেকে, বিশেষজ্ঞদের কাছ থেকে এই বিষয়ে আরও বিভিন্ন বিষয় জানবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভারতের চন্দ্র বিজয়, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে যে কথাটা হচ্ছিল, যে এই জায়গায় আজকের এই যে একটা বিরল ঐতিহাসিক মুহূর্ত তৈরি হলো ভারতের জন্য, ঐতিহাসিক মুহূর্ত, যে মুহূর্তে ভারত চন্দ্রে পদার্পণ করলো, সেই জায়গা থেকে ভারত অনেকগুলি দেশের জায়গা থেকে অনেকটা এগিয়ে গেল। কারণ তার কারণটা বলতে গিয়ে প্রথমেই যেটা বললেন সঞ্জীব বাবু পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারে, যে খরচে ভারত ওখানে পৌঁছে গিয়েছে, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু এর জন্য একটা বড় সময় লেগেছে। রাশিয়া সেই সময়টা নেয়নি। রাশিয়া সেই সময়টা না নিলে অনেক কম সময়ে রাশিয়া পৌঁছে গিয়েছিল, কিন্তু হয়তো শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। এই যে রাশিয়ার মিশনটা ব্যর্থ হলো, ভারত কোন জায়গায় টেক্কা দিয়ে সাফল্য লাভ করলো, সেই বিষয়টা জানার একবার চেষ্টা করব। আমি প্রথমে আসবো অভিকবাবুর কাছে। এটা ঠিক কিভাবে হলো ব্যাপারটা, আর ভারত এতটা সময়ই বা নিল কেন? এটার একটা ব্যাপার আছে। দেখুন, প্রথমে ভাবতে হবে মিশন দু রকমের হয়, ম্যান্ড মিশন, আনম্যান্ড মিশন। তো এটা ছিল আনম্যান্ড মিশন। তাহলে উই হ্যাভ টাইম। ম্যান্ড মিশনে আমাদের রিসোর্সের সঙ্গে পাঠাতে হয়, তাদের থাকবার জন্য তাদের লাইফ সাপোর্ট হিসেবে দিতে হবে। তাহলে আমরা সবসময় চাইবো সেই মিশনটাকে শর্ট করার। এটা ফার্স্ট কথা। আমাদের কাছে আনম্যান্ড মিশন, আমাদের সেরকম কোনো কনস্ট্যান্ট ছিল না যে আমাদের শর্টে করতে হবে। নাও, শর্টে করতে গেলে কি করতে হবে? শর্টে করতে গেলে আমরা পৃথিবী থেকে কোনো একটা জিনিসকে পাঠাবো, সে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটি ব্যারিয়ারকে ছিন্ন করে যখন বেরিয়ে যাবে, একটা স্ট্রেট লাইন পাথ ধরবে, ডিরেক্ট ট্র্যাজেক্টরি, সে গিয়ে ল্যান্ড করবে যেখানে থেকে ল্যান্ড করতে চাইছে। এবার এটার প্রবলেম হচ্ছে, এখানে আপনার হাতে কন্ট্রোলিং পাওয়ারটা খুব কম। কারণ ও স্ট্রেট লাইনেই যাচ্ছে, ওইভাবেই মুভ করবে, কোনো একটা মেশিনারিজ ফল্ট করবে, ও গিয়ে ডিরেক্ট মুখ থুবড়ে পড়বে, যেটা রাশিয়া করে ফেলেছে। রাশিয়া তো পাঠিয়েছিল, আমাদের পরে পাঠিয়েছিল, আমাদের আগে পৌঁছেছে, কিন্তু সফল হয়নি। নাও উই টুক 40 days বিকজ আমরা স্টেপ বাই স্টেপ তার স্পিড কমাবো, তাকে কন্ট্রোল করব। যা যা ভুল যদি কিছু হয়েও থাকে আমাদের চন্দ্রায়ন-2 এর সময়, সেগুলো আমরা উই ওয়ান্ট টু রিপিট দোজ থিংস। এবং এবারে আপনি দেখতেই পাচ্ছেন যে পুরোপুরি ফেল সেফ দিয়ে পাঠানো হয়েছে, যে ল্যান্ড করবে, এবং সে ল্যান্ড করেছে। এবং আমরা গোটা পৃথিবীকে দেখিয়ে দিতে পেরেছি, এলন মাস্কের কথা অনুযায়ী ইন্টারস্টেলারের হাফ বাজেটে, ইন্টারস্টেলার মুভির হাফ বাজেটে আমরা চন্দ্রযান তৈরি করে চাঁদে পাঠিয়ে দিয়ে সফলভাবে নামিয়ে দিয়েছি। রোভার খানিকক্ষণ পরে ঘোরা শুরু করবে। এটা পৃথিবীর কোন দেশ পেরেছে আমার খুব সন্দেহ আছে। আই চ্যালেঞ্জ ইট অ্যাজ অ্যান ইন্ডিয়ান। অবশ্যই। আচ্ছা, আরেকটা এই জায়গা থেকে আরেকটি জায়গায় যেতে চাইবো। মানে অনেকেই বলেন, যেটা দীর্ঘদিনের একটা তর্ক, যে বামন হয়ে আমরা চাঁদে হাত দিচ্ছি। আমাদের দেশে এত রকমের সমস্যা রয়েছে, অর্থনৈতিক সমস্যা। সম্প্রতি 2 কিলোমিটার রাস্তা তৈরি করতেই 500 কোটি টাকা বেরিয়ে গিয়েছে, সেটা আমরা দেখেছি সিএজি রিপোর্টে। তো সেক্ষেত্রে 615 কোটি টাকায় চাঁদে পৌঁছে যাওয়া যায়, 2 কিলোমিটার জন্য 500 কোটি টাকা বেরিয়ে আছে। তো আমাদের দুর্নীতি আছে, অভাব আছে, তারপরেও প্রাকৃতিক দুর্যোগ আছে।
বন্যায় প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ভারত, তো সেই জায়গা থেকে এটার কতটা প্রয়োজন ছিল, কেন এটা ফার্স্ট প্রায়োরিটি? এটা খুবই প্রয়োজন ছিল। এই একই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এই বিক্রম ল্যান্ডার, যার নাম অনুসারে সেই বিক্রম সারাভাইকে ফান্ডিং নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তার ভিশনটা ছিল। সেই কারণে দেখুন, আমরা যে এখন শুধু এই খরচ করছি তা নয়, ইসরোর একটা অন্তরিক্ষ বলে একটা কমার্শিয়াল উইং রয়েছে। যখন ওয়ান ওয়েবে আমরা স্যাটেলাইটগুলো পাঠিয়ে দিলাম, তখন কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি। আর এখন কিন্তু এই ইলন মাস্কের কথা উঠলো, এই একটা ট্রেন্ড চলে এসছে, স্পেস ট্যুরিজমের কথাও বলা হচ্ছে। তো সেগুলো যদি করা হয়, ইন্ডিয়া কিন্তু বিদেশে স্যাটেলাইট পাঠাচ্ছে, বিদেশের কোনো যদি ম্যান মিশন হয় সেটাও পাঠানোর জন্য কিন্তু এই গগনযান রয়েছে, সেটা আমরা টেস্ট করছি। তো স্পেস ট্যুরিজমেও কিন্তু আমরা একটা করতে পারি। আর তার সঙ্গে সঙ্গে শুধু বা ইসরোর কথাই বা বলবো কেন, ইন্ডিয়ার যে স্কাই রুট, ইন্ডিয়ার এখন তো পলিসি মেকিংটা এরকম হয়ে গেছে যে স্কাই ইজ ওপেন ফর অল, স্পেস ইজ ওপেন ফর অল। তো স্কাই রুট একটা রকেট পাঠিয়ে তাদের সাফল্য হলো এবং সেটা প্রমাণ করে দিল। সুতরাং আমাদের যে যুবক সমাজ, যুবতী সমাজ, তারা এগিয়ে এসে এই ধরনের স্টার্ট আপ তৈরি করতে পারলে, এখন ইলন মাস্ক যেরকম সাকসেসফুল, হু নোজ সেকেন্ড ইলন মাস্ক উইল বি ফ্রম ইন্ডিয়া, তো সেটা হতেই পারে। তো সেই জায়গাটা রয়েছে, আমাদের ইসরোর একটা সাফল্যের জায়গা রয়েছে, ইসরো সেখান থেকে আয় করছে, আমাদের দেশীয় কোম্পানিগুলো সেখান থেকে আয় করার রাস্তা রয়েছে। সুতরাং এই জিনিসটা একমাত্র কিন্তু হতে পেরেছে তখন কিন্তু আমাদের ভারতের অবস্থা আরও খারাপ ছিল। আমরা 1962 ওয়ারের কথা চায়নার সঙ্গে যদি ভাবি, সেই মুহূর্তে কিন্তু নাসা থেকে ফান্ডিং জোগাড় করে হোক, বিভিন্ন টেলিভিশন প্রোগ্রাম করে সাপোর্ট জোগাড় করে হোক, বিক্রম সারাভাই কিন্তু লড়ে গেছে। এপিজে আব্দুল কালামও পরবর্তীকালে তার সঙ্গে ছিলেন। সাইকেলের মাথায় লিটারালি রকেট নিয়ে নিয়ে পৌঁছে দিয়েছে যাতে হ্যাঁ। তুলতে পারে এই জায়গায়। এবার আপনাকে ভাবতে হবে যে আজকের ডেটে 615 কোটি টাকা খরচ হয়েছে, এটা আমরা দেখছি। আমরা ভাবতে পারছি না আমরা কি ইনকাম করব। আমাদের ইন্ডিয়ার যে রকেট, তার ট্র্যাক রেকর্ড কি সাংঘাতিক জানেন, 95% সাকসেসফুল ট্র্যাক রেকর্ড, যেটা আর পৃথিবীতে কারোর আছে কিন্তু খুব সন্দেহ। তো সবাই বিশ্বাস করে ভাই সস্তায় পৌঁছায়, সঠিকভাবে পৌঁছায়, আমি কেন একে দেবো না। সস্তায় পুষ্টিকর, সস্তায় পুষ্টি এবং সঠিকভাবে পৌঁছাবে, গ্যারান্টেড পৌঁছে দেবে। তাহলে তাকে কতগুলো দেশ আমাদের মাধ্যমে এবং হিউজ অ্যামাউন্ট অফ মানি এখান থেকে আয় করা। আমি সঞ্জীববাবু, তাহলে আপনিও কি মনে করেন যে আকাশ ছোঁয়া মূর্তি বানানোর থেকে চন্দ্রযান বানানো অনেক বেশি লাভজনক সব দিক থেকে? যে কোনো বিজ্ঞানের মানে বিজ্ঞান বিষয় নিয়ে এগিয়ে যাওয়াটা সবসময় কর্তব্য। তাতে যদি কিছু খরচ হয়, কি পাবো ভবিষ্যতে আমরা কিন্তু এখন, আমরা কি আজকে ভেবেছিলাম যে আমরা মোবাইলে কথা বলতে পারবো বা আমরা ইন্টারনেট ইউজ করতে পারবো, 3G 4G 5G, ফলে কোন কাজ থেকে কি পাবো সেটা আমাদের মানে ব্যবসায়িকভাবে কতটা আমাদের অর্থ দেবে সেটা কিন্তু আপনি ফোর্সই করতে পারবেন না। সুতরাং বিজ্ঞান সাধনা, তার জন্য খরচা সব দেশ করে, আমাদেরও করতে হবে। আমার দেশ গরিব, খেতে পাচ্ছে না, এই যদি চিন্তা করি তাহলে কিন্তু দেশ আরও পেছাবে, এটা হয় না। সুতরাং সেটা মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রেই হোক বা অন্যান্য ফিল্ডেই হোক, বিজ্ঞান চর্চাটা ভীষণভাবে দরকার। তার জন্য খরচপাতি দরকার, তার জন্য এগিয়ে যাওয়া দরকার, এবং তার জন্য ব্রেনটাকেও ইউটিলাইজ করা দরকার। সংসারে অন্য অভাব অনেক আছে। রবি ঠাকুর বলেছিলেন তোতা কাহিনীতে, সংসারে অন্য অভাব অনেক আছে, শুধু নিন্দুক আছে যথেষ্ট। তাই চন্দ্রযান 3 জন্য যে নিন্দা হবে সেটা নিয়ে খুব একটা কিছু আশ্চর্যের কিছু নেই। আমার যেটা একটা জানার বিষয়, সঞ্জীববাবু আপনার কাছে আমার প্রশ্ন, যে এই চন্দ্রযান, এই প্রকল্পটা, আমরা তো 1, 2 and this is 3, এই প্রকল্পটা আরো দেরিতে হলে ভারতকে কি পস্তাতে হতো, নাকি আরেকটু দেরি করা যেতে পারতো? আরেকটু দেরি করা করবে কেন, করার তো কোনো কারণ হ্যাঁ, নেই। মানে নিন্দুকদের কথার প্রেক্ষিতে এই প্রশ্নগুলো আপনার কাছে আরেকটু রাখছি। দেরি করে কোনো কি লাভ হতো? অন্য একজন দেশ হয়তো দক্ষিণ মেরুতে পৌঁছাতে, যেটা রাশিয়া তো অলরেডি, হ্যাঁ, রাশিয়া করেছে, কিন্তু তাতে মানে এই যে আমরা পৌঁছে গেলাম, আমরা কোন জায়গায় এগিয়ে গেলাম যে এখানটায় না করলে আমরা পস্তাতাম, বা অন্য একটা দেশ করলে আমাদের থেকে এগিয়ে যেত, কোন জায়গায় সেইটা জানতে এটা চাইছি। পস্তানোর ব্যাপার না। আপনি মানে যখন আমার প্রথম একটা জিনিস ফেইলিওর হয়েছে, ফেইলিওর থেকে তো আমরা শিক্ষা নিই কি করে আমরা সাকসেস হব, মানে সাকসেসফুল হব। সুতরাং এটা মনে হয় ঠিক সময় ছিল। কোভিড পিরিয়ডে অনেক রকম সমস্যা ছিল কাজকর্ম করার, আমরা সবাই জানি। তারপরে এই যে সময়টা, এই সময়টা
কোনো অর্থেই বেঠিক না, ঠিক সময় এটা গেছে এবং তার ফলেই কিন্তু ইতিহাসটা হলো যে চাঁদের দক্ষিণ মেরুর অঞ্চলে আমাদের সফট ল্যান্ডিংটা আমরা অ্যাচিভ করলাম। এবং পরপর দেখুন অনেকগুলো ইসরো প্রজেক্ট রয়েছে। এই কিছুদিনের মধ্যে আপনার যাবে হচ্ছে আদিত্য এল1, হ্যাঁ 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 সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর ডেট ডিক্লারেশন হ্যাঁ হবে, সেপ্টেম্বর মাসে যাবে। তারপরে গগনযান আছে। তো একটা পেছালে অন্যগুলো পেছাবে। ঠিকই ঠিকই। তাহলে অর্থাৎ আমি কেন এটা পেছাবো? খুব সময়োপযোগী একটি পরিকল্পনা এবং প্রকল্প, যে প্রকল্প আজকে সাফল্যমণ্ডিত হওয়ার পর ভারত শুধু মহাকাশ গবেষণা বা মহাকাশ বিজ্ঞান নয়, তার পাশে পাশে একটা শিল্প তৈরি হলে তার যেমন অনুসারী শিল্প অনেক হয়ে যায়, ঠিক একই রকমভাবে এই সাফল্য কিন্তু অনেক দিক থেকে ভারতের সামনে অনেকগুলো দরজা খুলে দিয়েছে। সেই দরজা নিয়েও আলোচনা করব। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভারতের চন্দ্র বিজয়, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আমরা যে আলোচনায় ছিলাম সেখানে এই প্রজ্ঞান এবং ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে কি কি করবে তা আমাদের জানিয়েছিলেন বিশেষজ্ঞ অতিথিরা, এবং তাদের একটা বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল যে শেপ বলে একটি যন্ত্র ওখানে রয়েছে, যে কিনা পৃথিবীর দিকে তাকিয়ে দেখবে যে পৃথিবীতে এই যে প্রাণী এত রয়েছে সেটা ওখান থেকে তার চোখে কিভাবে দেখা যায় বা এটা ঠিক কিভাবে বুঝবে ওই যন্ত্র, সেই বিষয়টি সম্পর্কেও একটু বিশদে জানতে চাইবো। এই শেপ কাজটা যদি একটুখানি বোঝান, যে মানে ও ওখান থেকে দেখেই বা কি বুঝবে। বেশ, আচ্ছা, শেপ বলতে গেলে আমি একটুখানি গল্পের অবতারণা করব। গল্পের অবতারণা এই কারণে করব যে ধরে নেওয়া যাক আমাদের কোনো এলিয়েন বন্ধু আছে, ধরে নেওয়া যাক, যাদের আমরা এখন আবিষ্কার করতে পারি, বেশ, বাট দে আর অবজার্ভিং আস। এবার ঘটনা হচ্ছে এই, যদি আপনি আকাশের দিকে তাকান আর যদি উন্নত টেলিস্কোপ দিয়ে তাকান, তাহলে ইউ উইল গেট মিলিয়নস অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। তাহলে আপনি কোন দিকে তাকাবেন? আপনি যদি প্রাণ খুঁজতে যান, কোন দিকে খুঁজবেন পার্টিকুলারলি? খুব প্রবলেমেটিক জায়গা। তাহলে যদি এরকম পাওয়া যেত যে আমরা লাইফ সিগনেচার দেখতে পাচ্ছি, যে কোনো একটা জায়গায় কিছু একটা অবজার্ভ করলে লাইফ, যেমন ধরুন আর্থকে যদি কেউ দেখে, তাহলে সে কি দেখবে? আপনি বা আমি এখানে যেটা আছি, আমরা যে সবাই এখানে আছি, আমরা এমন কি কাজ করছি যে কাজটা বাইরে থেকে গ্যারান্টিলি দেখা যাবে? সেটা হচ্ছে আমরা এনার্জি খরচ করছি এবং CO2 প্রডিউস করছি। এই CO2 সিগনেচার কিন্তু বাইরে থেকে দেখা যাবে এবং এটা থেকে বোঝা যাবে CO2 এত পরিমাণই নর্মালি একটা প্ল্যানেটে থাকার কথা নয়, যদি না সেটা ডেলি রিজেনারেট হয়। তাহলে রিজেনারেট করছে কি? নিশ্চয়ই এখানে এমন কোনো স্পিসিস আছে যারা এই CO2 জেনারেট করতে পারে, রাইট? তো এইখানেতে আমার যতদূর ধারণা যে শেপ বাইরে থেকে আমার পৃথিবীকেই দেখে অন্তত এটা তো আমায় বলতে পারবে যে আমার যেটা স্যার বলছিলেন যে কোন কোন প্যারামিটারগুলো এক্স্যাক্টলি থাকলে আমি বলতে পারবো দেয়ার ইজ লাইফ। কারণ শুধু CO2 বেসিসে আমি বলতে পারবো না দেয়ার ইজ লাইফ, সম্ভব নয়। তো সেটা জানা দরকার, আরও বেশ কিছু প্যারামিটার। যেমন ধরুন শুক্রর অ্যাটমসফিয়ারে, ভেনাসের অ্যাটমসফিয়ারে আপনি হঠাৎ করে ফসজিন পেতে শুরু করেছেন। এবার এই ফসজিনের অ্যামাউন্টটা খুব কম, কিন্তু ফসজিন ওখানে ক্রিয়েট হওয়ারই কথা নয়। ফসজিন ওখানে ক্রিয়েট হচ্ছে বিকজ সামহাও সায়েন্টিস্ট আর বিলিভিং দ্যাট দেয়ার আর সাম অ্যাবায়োটিক ব্যাকটেরিয়াস প্রেজেন্ট দেয়ার। তাহলে শুক্র, দ্য হেল অফ আওয়ার সোলার সিস্টেম, যাকে আমরা নরক বলি সোলার সিস্টেম, যেখানে প্রাণের কোনো সম্ভাবনা থাকার সম্ভাবনা নেই, সেখানেও আমরা ফসজিন পেয়েছি, সেখানেও আমরা প্রাণের সম্ভাবনা পাচ্ছি। তো হেয়ার ইট ইজ। আচ্ছা, মানে বঙ্কুবাবুর বন্ধু যে কোনো জায়গাতেই থাকতে পারে। দেখা যায়। আমরা আরেকটি বিষয় যে যে এই অভিযানের তো একটা ভবিষ্যৎ রয়েছে, এই অভিযানের প্রয়োজনীয়তার কথাটা আমরা জানালেন আমাদের। এই প্রয়োজনীয়তাটা ভারতকে অনেকটা দূর এগিয়ে দিচ্ছে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে। কূটনীতির ক্ষেত্রে এই অভিযানের প্রয়োজনীয়তাটা কোন জায়গায় ছিল, এবং এর ফলে যে 4টি রাষ্ট্র এখনো পর্যন্ত, রাশিয়া, চায়না, আমেরিকা হয়তো গিয়েছে, ভারত চতুর্থ হলো, এর ফলে এই জায়গাটায় বৈজ্ঞানিক গবেষণা নয়, কূটনীতির জায়গা থেকে ভারত কি কোনো এগোলো? অবশ্যই। দেখুন, হোমি জাহাঙ্গীর ভাবা, আমি বিক্রম সারাভাইয়ের কথা আগে বলেছি, হোমি জাহাঙ্গীর ভাবাও কিন্তু তখন ভিশন করেছিলেন বলেই ইন্ডিয়ার এই যে নিউক্লিয়ার একটা পাওয়ার্ড কান্ট্রি হয়েছে, সেখানে কিন্তু সেই শুরুর সেই লড়াইটা হোমি জাহাঙ্গীর ভাবার ছিল, সেই ভিশনটা রাখা যে আমরা করতে পারবো। তখনও কিন্তু ওই বিক্রম সারাভাই যেরকম ফান্ডিংয়ের প্রবলেমে ভুগেছেন, একইভাবে হোমি জাহাঙ্গীর
ভাবারও সেরকম সমস্যা দেখা দিয়েছিল। তো এই দিকগুলো শুধু মহাকাশ অভিযান নয়, যে কোনো জায়গায় যদি রিসার্চের ক্ষেত্রে আমরা এগিয়ে থাকতে পারি, সেখানে কিন্তু সমস্ত দিক দিয়ে, কূটনীতি হোক, সায়েন্টিফিক হোক, সব দিক দিয়ে আমরা এগিয়ে যাব। তো এই জায়গাটায় আমি বলতে চাইবো যে সায়েন্টিফিক দিকে এগোলে কূটনীতির দিক থেকে অটোমেটিক্যালি আমরা এগিয়ে যাব। আমরা যত টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হব, তত আমরা অন্য দেশের কাছে এবং পুরো ওয়ার্ল্ডের কাছে আমরা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট শক্তি হিসাবে গণ্য হব। এবং এই জন্য যেটা চন্দ্রযান 3 একটা নতুন পথ দেখালো, সেরকম অন্যান্য ক্ষেত্রেও কিন্তু যদি আমরা গবেষণায় এগিয়ে যেতে পারি, সেরকম আমরা শক্তিধর একটা দেশে পরিণত হব। বেশ, এই যে সঞ্জীববাবু, চাঁদের ভেলা, এটা তো আমাদের একটা নতুন হরাইজন, নতুন দিগন্ত দেখাচ্ছে, যেটা আপনারা বারবার বলছেন যে এই এত কমে আমরা একটা সফল ল্যান্ড করাতে পারছি। এর ফলে যে সমস্ত ছোট ছোট কান্ট্রিগুলো এই মহাকাশ গবেষণায় বা তারা স্যাটেলাইট পাঠাতে চাইবে, তারা ইতিমধ্যেই ভারতকে ব্যবহার করেছে। এই সাফল্যটা হয়তো আরও বেশি করে ভারতকে ব্যবহার করতে আগ্রহ দেখাবে। এটা কি কোনো রকমভাবে, যেটা বারংবার বলা হয় যে আমাদের দেশ থেকে মেধা চলে যাচ্ছে অন্য দেশে, এই ব্রেনটাকে রুখতে পারে বলে আপনারা মনে করেন? হয়তো কিছুটা পারে, কেননা এখন যেভাবে মিডিয়ায় প্রচার হয়, বা এই যে চন্দ্রযানের যখন লিফটিং মানে যখন লঞ্চিং হলো, যেভাবে ইসরো সর্বসাধারণের জন্য দরজা খুলে দিল দেখার, এবং এই যে প্রত্যেক ঘরে ঘরে এখন টিভি, মোবাইল, সমস্ত জায়গায় এই যে প্রচারটা হচ্ছে, এটা কিন্তু একটা ইন্টারেস্ট গ্রো করে শিশু মন থেকে, মানে অল্প বয়সী যারা ছাত্র ছাত্রী থেকে সাধারণ মানুষ। ফলে এটা কি হয়, মানে মেধা চলে যাচ্ছে, বা আমি এই ধরনের কোর সায়েন্স নিয়ে পড়াশুনো করব না, অন্যদিকে যাব, এই ব্যাপারটা থেকে হয়তো আস্তে আস্তে সরানো যেতে পারে। ফলে এটার কিন্তু একটা দিক আছে। একটা সফল জিনিস হয়, ধরুন 83 সালে ভারত ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো, ক্রিকেটারদের পয়সা কিন্তু বাড়লো, ক্রিকেট খেলার বিভিন্ন জায়গায় একাডেমি তৈরি হয়ে গেল। এটাও কিন্তু ঠিক সেরকমই, এই একটা সাফল্য কিন্তু ধীরে ধীরে অন্যদের মানে মধ্যে ইনফ্লুয়েন্স করে, অনেক স্বপ্ন তৈরি করে, ইনফ্লুয়েন্স তৈরি করে। ফলে এই দিকটা তো সবসময়। আমি যেহেতু অধ্যাপক মহাশয় রয়েছেন আমাদের সঙ্গে, অভিকবাবু, আপনি তো অধ্যাপনা করেন, মূল যে ফিজিক্সের যে গবেষণা, সেদিকে ছাত্রছাত্রীরা আসার কোনো আগ্রহ পাচ্ছে, নাকি এই যে জয়েন্ট দিয়ে তারপরে কোনো একটা ইঞ্জিনিয়ারিং পড়ে তারপর একটা MBA করে বিভিন্ন IIM থেকে তারপরে আমরা দেখি ম্যানেজারিয়াল পোস্টে চলে যান, মূল যে প্রাতিষ্ঠানিক যে গবেষণার জায়গা সেটা যে কম বলে মনে করা হচ্ছে, সেই বিষয়ে আপনার কি অভিজ্ঞতা? আপনি একদম সঠিক তথ্য তুলে ধরেছেন, এবং ঘটনা হচ্ছে তার পেছনে মূলত দুটো কারণ দেখা যাচ্ছে। এক, যে ফান্ডামেন্টাল সায়েন্স যেটাকে আমরা বলি, সেই সায়েন্স পড়ার যে রাস্তাটা, সেটা খুব সহজ নয়। এই তো দেখতে পাচ্ছেন, চন্দ্রযান একটা যান, তাকে পাঠাতে গিয়েই কত রকমের ডিফিকাল্টি ফেস করতে হয়। সেখানে একটা লোককে যখন 8 বছর, 10 বছর, 15 বছর ধরে পড়াশোনা এবং রিসার্চ করতে হয়, সেই লাইফটাও খুব কণ্টকাকীর্ণ হয়। এরকম নয় কি আমি 4 বছর পরে ক্যাম্পাসিং হবে, আমি চাকরি পেয়ে যাব, তারপর একটা MBA করে নেবো। ব্যাপারটা এত ইজি নয়, ফার্স্টলি। আর সেকেন্ডলি, এর পরেও যারা মনের জোর জোগালো যে না চলো আমরা ফান্ডামেন্টাল সায়েন্সই পড়বো, সেইটা পড়তে গিয়েও তাদের আরেকটা জিনিসের রিসেন্টলি খুব সম্মুখীন হতে হচ্ছে, যতদূর আমি জানতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে, যে প্রচণ্ড ফান্ড ক্রাঞ্চ রয়েছে। ফলে একদম মূল বিজ্ঞান যেগুলো, সেইগুলোর উপরে খুব বেশি, এখন অনেক বেশি অ্যাপ্লিকেশান নির্ভরশীল, যেটাকে আপনি ইঞ্জিনিয়ারিং বলছেন, অ্যাপ্লিকেশান নির্ভরশীল। এবং স্যার খানিকক্ষণ আগে বলছিলেন যে চন্দ্রযান কখনোই কিন্তু শুধু সায়েন্টিস্টদের ফিট নয়, ইটস অলসো আ ফিট অফ ইঞ্জিনিয়ার। অফকোর্স আমরা মানছি, কিন্তু বেসিক সায়েন্স নিয়ে আপনি যদি কাল্টিভেট না করেন, তাহলে পরে কিন্তু সায়েন্স এগোবে না। অ্যাপ্লিকেশান আপনার যা জানা আছে তার উপর করতে পারেন, কিন্তু নতুন যেটা জানি না সেটা বার করবে কারা? সেটা ফান্ডামেন্টাল সায়েন্টিস্টরা, ন্যাচারাল সায়েন্টিস্টরা। সেটার সংখ্যা এই মুহূর্তে কিন্তু কম, টেন্ডেন্সি কম, ছাত্রছাত্রী ভর্তি হওয়ার টেন্ডেন্সি তো ভীষণই কম। এই জায়গা থেকে কি মনে হয়? হ্যাঁ, তো আমি এই জায়গায় আমার দুটো অভিজ্ঞতাই রয়েছে। PhD করে তারপর পোস্টডক আমি করছিলাম, এবং তারপর
এই বিআইটিএমে যখন যুক্ত হই, আমি ইনোভেশন হাবের ইনচার্জ রয়েছি বিআইটিএমে এবং অ্যাস্ট্রোনমি ক্লাবের ইনচার্জ রয়েছে বিআইটিএমে। তো যখন ছোটদের মধ্যে দেখি এই ফান্ডিং এগুলো বা কণ্টকাকীর্ণ রাস্তা এইগুলো তো তারা পরে বুঝবে, প্রথম তাদের যদি শুরুটাই হয় একটা মেডিকেল বা জয়েন্ট দেবো এই থেকে শুরু হয়, তাহলে কিন্তু তাদের বেসিক সায়েন্সে যাওয়ার পথটা প্রথমেই বন্ধ হয়ে গেল। সেই জায়গায় আমি দেখেছি, আমি যখন 14ই জুলাইয়ের পর থেকে আমরা বিভিন্ন মডেল বানিয়েছি ইনোভেশনের স্টুডেন্ট, অ্যাস্ট্রোনমি ক্লাবের স্টুডেন্টদের দিয়ে আমরা গাইড করে, যেরকম এটা হচ্ছে একটা জিএসএলভি মার্ক 3 বা এলভিএম M3 M4 এর একটা মডেল, সেরকমই একটা আমাদের বিক্রম ল্যান্ডারের একটা মডেল বানানো হয়েছে, তার ভেতর থেকে রোভার যেটা বেরোবে 6টা চাকা সহ তার একটা মডেল আমরা বানিয়েছি, এবং তার সঙ্গে আমাদের আগের যে অরবিটার, যার সঙ্গে কিন্তু বিক্রম ল্যান্ডারের একটা সংযোগ স্থাপন রয়েছে, এটা আপনি দেখতে পাচ্ছেন, তার আগে যে সোলার প্যানেলও রয়েছে, এগুলো বানিয়েছি। তখন তাদের কাছ থেকে কিন্তু আমরা শুনি, তারাও আমাদের সঙ্গে মাঝে মাঝে তো একটা আড্ডারও একটা পরিবেশ তৈরি হয়, তখন বিভিন্নভাবে উঠে আসে স্যার কেরিয়ার সম্পর্কে কি ইয়ে, তারা কিন্তু বলে যে স্যার আমরা না এখন কিন্তু প্রথম ভাবতাম যে আমরা এইগুলোই করব, এইগুলো করতে এবার বেসিক সায়েন্সে আসার ইন্টারেস্টটা গ্রো হচ্ছে, এবার আমাদের সামাজিক দায়িত্ব কর্তব্য হবে তাদের সেই ইন্টারেস্টটা ধরে রেখে তারা যাতে সঠিকভাবে পিএইচডি করেই হোক বা অন্যান্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এরাও তো রয়েছে, যেটা সঞ্জীববাবু বললেন যে অনেক ইঞ্জিনিয়ারদেরও দরকার, সেখানেও ফান্ডামেন্টাল রিসার্চে তারা দরকার, এবং এই পুরো একটা প্রজেক্ট বানাতে গেলে এই একটা রকেট বানানো হলো, সেটাতেও কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন ইঞ্জিনিয়ারদের রয়েছে প্রতিদান। তো সেইগুলো কিন্তু আমাদের সামাজিক দায়িত্ব কর্তব্যের মধ্যে চলে আসে, কিন্তু যে ইন্টারেস্ট গ্রো করার ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আমি বাচ্চাদের মধ্যে দেখতে পাই। এই ইসরো এই অভিযান হোক বা অন্যান্য নতুন সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট যখন তাদের কাছে আমরা বলি ভারতীয় বিজ্ঞানীরা করছে, শুধু দেশে বসে নয় বিদেশেও বিভিন্ন ভারতীয় বিজ্ঞানীরা বসে বসে এরকম ফান্ডামেন্টাল রিসার্চে কন্ট্রিবিউশন করছে, এবং বিআইটি অনেক সময় আমরা সেই সায়েন্টিস্টদের নিয়ে এসে বিভিন্ন পপুলার টক দেওয়া অ্যারেঞ্জ করি, তখন তাদের মধ্যে উৎসাহ দেখা যায় এবং তারা কিন্তু সিদ্ধান্ত নেয় যে একটা সায়েন্সের দিকে যায়। এখানে কি এটা কি শুধুমাত্র ছাত্রছাত্রীদের উৎসাহ বা অভিভাবকদের গাইডেন্স, না এর পেছনে কি সরকারের কোনো ভূমিকা আছে দরকার বলে মনে করেন? অবশ্যই মনে করি তাদের ইন্টারেস্টটা গ্রো করলেও এবং যারা গার্জিয়ান রয়েছে তাদেরও সেই সিদ্ধান্ত নিলেও অনেক সময় সেই সিদ্ধান্ত থেকে তারা পিছিয়ে আসতে বাধ্য হয়, কারণ বাস্তবটা অন্যরকম দেখা যায়। তো সেই জায়গায় তো আমাদের সরকার এবং সামাজিক দায়িত্ব রয়েছে যে সঠিক ফান্ডিংয়ের কথা যেটা বলছিলেন সেটা প্রদান করা, এবং তাদের যে স্বপ্নটা তারা দেখছে সেই স্বপ্ন দেখার যে রাস্তাটা তাতে একটু সাহায্য করা। অবশ্যই আমরা এই আলোচনায় থাকবো, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম ভারতের চন্দ্রবিজয়ের একেবারে শেষ পর্বে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। পৃথিবীর মাটি থেকে পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদের কক্ষপথে প্রবেশ করে তারপর চাঁদের মাটিতে নামা, কিভাবে ঘটলো এই গোটা কর্মকাণ্ডটা সংক্ষেপে এই বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নেব। আমি প্রথমে আসব বিআইটিএম এর কিউরেটর ডক্টর রাকেশ মজুমদারের কাছে। হ্যাঁ দেখুন, 14ই জুলাই আমাদের যাত্রা শুরু হয়েছিল, আজ আমরা 23শে আগস্টে দাঁড়িয়ে। তো প্রথম শুরু হয়েছিল আমাদের এই এলভিএম M3 M4 রকেট দিয়ে, যার কিনা দুপাশে রয়েছে দুটো বুস্টার, মাঝখানে রয়েছে লিকুইড ফুয়েল এবং তার উপরে রয়েছে ক্রায়োজেনিক ফুয়েল, যেখানে কিনা মেন পার্টটা হচ্ছে হাইড্রোজেন এবং লিকুইফাইড হাইড্রোজেন এবং অক্সিজেন। তো সেটা প্রথমে কিন্তু ইন্ডিয়া ছিল না ইন্ডিজিনিয়াস, পরবর্তীকালে ইসরো ইন্ডিজিনিয়াস তৈরি করে। তো এই ফুয়েলগুলো সমস্ত ইউজ করে তার কিন্তু কাজ সেটাকে চাঁদে পৌঁছে দেওয়া নয়, তার কাজ হচ্ছে এই উপরের যে অংশটুকু রয়েছে যেখানে প্রোপালশন মডিউল আর ল্যান্ডার মডিউল রয়েছে, সেই 3900 কেজির ওয়েটটাকে একটা অরবিটে পৌঁছে দেওয়া। এবং এই কারণেই যে দেরিটা হচ্ছে, 4 দিনের জায়গায় আমাদের 40 দিন লাগছে, তার কারণ কিন্তু এইটাই, একটা অরবিটে পৌঁছে দেওয়ার পর একটা হাইলি এলিপ্টিক্যাল অরবিট, এবং সেই অরবিটটাকে সে একবার দুবার তিনবার চারবার এইভাবে অরবিট করতে করতে এর মাঝে প্রোপালশন মডিউল একটা থ্রাস্টার ইউজ করে, যেটাকে সায়েন্টিফিক ভাষায় ম্যানুভার বলে, সেই থ্রাস্টার দিয়ে সে তার রেডিয়াসটাকে একটু করে বাড়িয়ে দিল।
এই করে করে কিন্তু সে এসকেপ ভেলোসিটি পেল এবং সে পৃথিবীর গ্র্যাভিটির থেকে ছাড়িয়ে যাওয়ার মতো যথেষ্ট ভেলোসিটি পেতে সক্ষম হলো। এতে কিন্তু আমাদের অনেক জ্বালানি সেভ হলো। আমরা কম পাওয়ারফুল রকেট ইউজ করে আমরা কিন্তু সময়টা একটু হয়তো বেশি লাগলো, কিন্তু আমরা পার হয়ে গেলাম পৃথিবীর কক্ষপথের থেকে এবং চাঁদের দিকে যাত্রা শুরু করলাম। একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে তারপর সেটা পৌঁছে গেল চাঁদের কক্ষপথে। অভিকবাবুর কাছে আসবো, চাঁদের কক্ষপথের থেকে তারপরের রাস্তা। না, আমি 1 আগস্টে প্রথমে বলি যেটা, সেটা হচ্ছে আমাদের যে ট্রান্সলুনার ইনজেকশন TLI যে ম্যানুভারটা সেটা করা হয়। এটাতে কি করা হয়, এটা স্যার বললেন, লাস্ট মুহূর্তে পৃথিবীর গ্র্যাভিটি থেকে ছিটকে যাওয়া। দেখুন পৃথিবীর গ্র্যাভিটিটা ঘুরছে, আমি একটা দড়িকে দিয়ে ঘোরাচ্ছি, কিন্তু দড়িটা ইলাস্টিক যদি এটা হয় তাই, এবং আমি যদি বেশি পাওয়ার দিতে থাকি তাহলে ইলাস্টিকটা থেকে বাড়তে বাড়তে এক সময় ইলাস্টিক ছিঁড়ে যাবে নিশ্চয়ই। ঠিক সেই সময় যদি আরেকজনকে দাঁড়িয়ে থাকে ক্যাচ লুপে নেওয়ার জন্য, দ্যাট ইজ মুন আমাদের টার্গেট। যে যেই মুহূর্তে পৃথিবীর স্ট্রিং ছিঁড়বে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের, সেই মুহূর্তে কেন চাঁদের যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফিল্ড সেখানে গিয়ে সে পৌঁছায়। এবং তার জন্য আপনার যে সেকেন্ড যেটা করবে 5 আগস্টে করেছে, সেটা হচ্ছে লুনার অরবিট ইনসারশন LOI। এই দুটোই খুব শক্ত। প্রথমে একটা TLI ট্রান্স লুনার ইনজেকশন, যেটা কিনা পৃথিবীর কক্ষপথ থেকে ছিটকে দিয়ে, পৃথিবীর আকর্ষণ থেকে ছিটকে তাকে পৌঁছালো চাঁদের আকর্ষণে। এবং দ্বিতীয়টা হলো LOI, যেটা লুনার অরবিটে ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরতে শুরু করবে লুনের চারিদিকে, এবং আস্তে আস্তে সেখানেও ভেলোসিটি কমাবে। সার্কুলার অরবিট ছিল স্যার। আমি আসবো সঞ্জীব বাবুর কাছে। তারপরে চাঁদের কক্ষপথে তো পৌঁছে গেল, তারপর সেখান থেকে এই যে মাটিতে নামাটা, চাঁদের মাটিতে নামাটা। চাঁদের কক্ষপথে পৌঁছে চাঁদের চারিদিকে ঘোরাটাও কিন্তু সোজা ব্যাপার নয়। তার কারণ হচ্ছে এসকেপ ভেলোসিটিতে তো গেল 40,270 কিলোমিটার পার আওয়ার সামথিং, আমি এক্স্যাক্টলি এখন ইন কিলোমিটার মনে নেই, সামথিং মোর দ্যান 40,000 কিলোমিটার পার আওয়ার। এবার এই ভেলোসিটিতে যদি আমি চাঁদের পাশ দিয়ে যাই, ও কিন্তু বেরিয়ে চলে যাবে, কেননা চাঁদের গ্র্যাভিটি উইক 1/6 অফ আর্থ। তাহলে আমাকে ওখানে একটা কি করে গতিকে কমাতে হবে। ওই কমানোর একটা কাজ ছিল, সেখানেও টেনশন ছিল সেই সময়টা যে চাঁদের গ্র্যাভিটিটা ধরা পড়লো কিনা। কিন্তু ভারত তো এই ব্যাপারে অলরেডি চন্দ্রযান 1, 2, মঙ্গলযান সব হয়ে গেছে, সবই দেখিয়ে দিয়েছে এগুলো। এরপরে কি হলো, ওই যে উনি যেটা প্রথমে বললেন যে 5বার পাক খেয়েছে, একবার মানে পেরিজিতে আসছে, একটু করে ফুয়েল বার্ন হচ্ছে, আবার বৃত্তটা বাড়ছে, মানে উপবৃত্তটা বড় হচ্ছে। হ্যাঁ, এবার ওখানে গতি কমানো হলো, চাঁদের কাছে কাছে যখন পৌঁছালো তখন কি হলো, উল্টো কাজ করা হলো, অর্থাৎ উল্টো দিকে ফায়ারিংটা হলো। তাতে কি হবে, আমার গতিটা কমলো। তখনও কিন্তু পেরিলুনার আর কি বলে অ্যাপোলুনার পয়েন্ট, মানে যে পয়েন্টটা চাঁদের কাছে থাকবে তখন উপবৃত্তাকার পথে ঘুরছে, সেটা হচ্ছে লুনার পয়েন্ট, যেটা দূরে যাচ্ছে সেটা অ্যাপোলুনার পয়েন্ট। আস্তে আস্তে ফায়ারিং করে করে ওখানেও 5বার পাক খাওয়ানো হলো, কিন্তু সেটা ঠিক উল্টো, আস্তে আস্তে লোয়ারিং হচ্ছে। ফাইনালি যেটা হলো সেটা হচ্ছে 17ই আগস্ট ছিল। তো আমার ফাইনালি ওই যে ওনার যে সুন্দর মডেলটা, ওই যে উপরের পোর্শনটা, ওটার যখন ইয়েটা খুলে গেল, হিট শিল্ডটা খুলে গেল 116 কিলোমিটার উপরে অ্যাটমসফিয়ারে, পৃথিবীর অ্যাটমসফিয়ারের বাইরে, তখন তো প্রোপালশন মডিউল আর ইয়ে ছিল, জাস্ট আপনার বিক্রম ছিল। এইটা 17ই আগস্ট সেপারেট হয়ে গেল। সেটাও কিন্তু ওই কমান্ডটা ওই ইসরোর ওই মানে পৃথিবী থেকে দেওয়া হয়েছে। সেপারেট হয়ে যাওয়ার পর 18ই আগস্ট কিন্তু ফার্স্ট ডিবুস্টিং হলো। ডিবুস্টিং মানে কি, আমি স্পিড আর একটু কমিয়ে অরবিটটাকে লোয়ার করে দিলাম। তখন যে অরবিটটা ছিল, প্রপালশন মডুল যে অরবিটে আপনার ঘুরছিল, যেখান থেকে বিচ্ছিন্ন হলো, সেটা কিন্তু 153/163 কিলোমিটার, কাছেরটা 153, ওখান থেকে তারপর ধীরে ধীরে নামলো। ফাইনালি কিন্তু ছিল 25/134 কিলোমিটার, মানে ফাইনাল অরবিটটা। তারপরে যে জিনিসটা হলো সেটা আজকে সবাই গ্রাফিক্যালি দেখেছে যে, আচ্ছা, এই যে আরো তো বেশ কয়েকটা প্রজেক্ট রয়েছে, সে বিষয়ে একটু আলোকপাত করতে পারেন? আমরা ভারতে ইসরো আর কোন কোন জায়গায় যাওয়ার পরিকল্পনা রয়েছে? একটা আছে সামনে আপনার, খুব রিসেন্টলি হয়তো ডেট ডিক্লেয়ার হবে, সেটা হচ্ছে আদিত্য L1, সূর্যকে আমরা ইয়ে করব, স্টাডি করতে চাই। আচ্ছা,
সূর্যে তো পৌঁছাবো না, মানে সূর্যের কাছে, মানে পৃথিবীতে L1 পয়েন্ট বললে Lagrange point, সেই ল্যাগ্রাঞ্জ পয়েন্টে সারাক্ষণ বসে থাকলে সেটা একটা গ্র্যাভিটেশনাল নিউট্রাল পয়েন্ট এবং সব সময় সূর্যকে স্টাডি Stable করবে। থাকবে। তো সব সময় আমরা সূর্য থেকে ডেটা কনস্ট্যান্টলি পাবো এবং সূর্যকে দেখতে থাকবো, তার ভ্যারিয়েশন, করোনাল মাস ইজেকশন, এইগুলো আমরা দেখতে থাকবো। ঠিক এরকম ভাবে আরেকটা পয়েন্ট আছে L2 পয়েন্ট, 5টা পয়েন্ট আছে। L2 পয়েন্টে আমাদের জেমস ওয়েব টেলিস্কোপ বসে রয়েছে। বাহ, তো কিন্তু এইখানে পৌঁছানোটাও কিন্তু খুব টাফ। এইটা দেখা যাক একটা সেই সামনে আমরা যেটা- আজকে একটা অত্যন্ত কঠিন পদক্ষেপ পার করেছি, সাফল্যের সঙ্গে ভারত এগিয়ে গিয়েছে। ফলে ওরা যেটা বলছেন যে ইসরোর যে পরবর্তী যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা অবশ্যই সাফল্যমণ্ডিত হবে এবং সেই আশা নিয়েই আমাদের আজকের ভারতের চন্দ্র বিজয় আপনাদের আমরা এখানেই শেষ করব। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ডক্টর রাকেশ মজুমদার, বিআইটিএম এর কিউরেটর, ছিলেন অভিক কুমার বসু, অধ্যাপক অ্যাস্ট্রোফিজিক্সের, এবং ছিলেন পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের প্রাক্তন অধিকর্তা সঞ্জীব সেন। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকে এখানেই ভারতের চন্দ্র বিজয় অনুষ্ঠান। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।